নিক একটা রেস্টুরেন্টে বসে যখন ডিনার করছিল, অন্যদিকে জেস নামের একটা মেয়ের কাছে একজন পয়সাওয়ালা বয়স্ক লোক এসে খারাপ উদ্দেশ্যে গায়ের বিভিন্ন জায়গায় টাচ করে তাকে ডিস্টার্ব করে। জেস একটা সময় বিরক্ত হয়ে সেখান থেকে উঠে নিকের কাছে এসে বলে, তুমি কি কিছুক্ষণের জন্য আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে, যতক্ষণ না ওই লোকটা এখান থেকে চলে যায়? অসহায় একটা মেয়েকে সাহায্যের জন্য তার কথায় রাজি হয়ে যায়। তারা সেখানেই দুজনে একসঙ্গে ডিনার করে। আর যখন ঘরে ফেরার টাইম হয়, জেস নিকের আচার ব্যবহার, অচেনা লোকের প্রতি সম্মান, এই সমস্ত গুণ বুঝতে পেরে মনে মনে নিককে একটু পছন্দই করে ফেলে। যে কারণে ডিনার শেষে সে নিককে বলে, হোটেলের ওপরেই আমার রুম আছে, যদি তোমার কোনো অসুবিধা না হয় আমার সঙ্গে আসতে পারো। নিকের যে জেসকে পছন্দ হয়নি এরকমটা না, তাই এই অফারে আর মানা করতো কি করে। রুমে যাওয়া মাত্র দুজন দুজনের মনের অবস্থা বুঝতে পেরে সময় নষ্ট না করে জামা কাপড় খুলতে শুরু করে দেয়। ওয়েস্টার্ন কালচার, এত অবাকের কিছু নেই। এর মধ্যে একটা লোক ঘরের ভেতরে এসে নিকের মাথায় বন্দুক ধরে তাকে ধমকাতে শুরু করে। জেস বলে, সরি নিক, আমি বুঝতে পারিনি আমার হাজবেন্ড এই সময় চলে আসবে। ও কিন্তু প্রচন্ড রাগী, আমার ভয় হচ্ছে ও তোমার উপর গুলি না চালিয়ে দেয়। লোকটিও নিকের মাথায় বন্দুক ধরে মেরে ফেলার ধমকি দিয়ে পকেটে যা কিছু দামি আছে তা সমস্তটাই দিয়ে দিতে বলে। আর এই অবস্থাতেও একদম রিল্যাক্স ঠান্ডা মাথায় নিক বলে, গুলি চালাও, অপেক্ষা কার জন্য করছো? তোমাদের সবই ঠিক ছিল, কিন্তু বড্ড তাড়াহুড়ো করে ফেলেছো জানো তো। তোমার বন্দুক নিয়ে আরো কিছুক্ষণ পরে আসা উচিত ছিল। আর জেসি, তুমি, তোমার নাটকটাও ঠিকই ছিল, তবে আরো একটু রিয়েলিস্টিক করা শিখতে হবে তোমাকে। এইসব শুনে জেস বুঝতে পারে নিক তাদের নাটক ধরে ফেলেছে। নিক আবারও বলে, সবই ঠিক ছিল, কিন্তু আমার মতো লোকেদেরকে বোকা বানাতে হলে তোমাদের আরো পরিশ্রম করা দরকার। আজ পর্যন্ত জেসি এভাবে অনেক লোকের কাছ থেকে টাকা আদায় করেছে, কিন্তু নিকের মতো এত চালাক স্মার্ট লোক এখনো পর্যন্ত সে দেখেনি। নিক সেখান থেকে সেদিন চলে গেলেও পরে আরো একদিন তাদের রাস্তায় দেখা হলে দুজনে একটা কফি হাউসে বসে আর নিক তার সাইটের গল্প শোনায়। একটা সময় ছিল বেশ নামকরা দুজন চোর একসঙ্গে কাজ করত, কিন্তু একদিন দুজনেই একসঙ্গে ধরা পড়ে যায়। তাদের কাছে সেদিন ছাড়া পাওয়ার একটাই সুযোগ ছিল, যেখানে প্রমাণ করতে হতো তারা একে অপরকে চেনে না। আর সেটা প্রমাণ করার জন্য একজন চোর আর একজনকে গুলি করে সেখানেই মেরে ফেলে, যাতে পুলিশ এটাই ভাবে তারা সত্যি একে অপরের কেউই না। কিন্তু একটা কথা কি জানো, সেই দুজন চোর ছিল আমার বাবা আর আমার দাদাজি। সেদিন থেকে আমি তাদের কাছ থেকে শিখেছি, চুরিবিদ্যায় ইমোশনের কোনো জায়গা নেই। এ কথা শুনে জেস যেন কিছুক্ষণের জন্য থ হয়ে যায়। আর তার কিছুক্ষণ পরে বলে, তুমি তো এ কাছে বেশ এক্সপার্ট, আমাকে কি শেখাতে পারবে? নিক বলে, সেরকম কঠিন কিছুই না, আবার অতটা সরলও না, পুরো খেলাটাই ফোকাসের। সাধারণ মানুষের মস্তিষ্ক প্রচন্ড স্লো হয়, যে কোনো মানুষকে ভুল থেকে ব্যস্ত রেখে তুমি যে কোনো জিনিসই তার থেকে চুরি করতে পারো। নিকে প্রত্যেকটা লাইনের সাথে সাথে তার একটা জলজান্ত উদাহরণও তাকে দিচ্ছিল, যেমন তার চুলের তারিফ করে তার হাত থেকে ঘড়ি খুলে নেওয়া, বা তাকে ডান্সের বাহানায় তার ব্যাগ থেকে কিছু একটা বের করে নেওয়া। এই সমস্ত কিছুই ফোকাসের খেলা। যাই হোক, এসবের পর নিক তার কাছ থেকে সেদিন বিদায় নিয়ে পরের দিন সেই শহর ছেড়ে পৌঁছায় নিউ অরল্যান্স। নিক কোনো আনাড়ি চোর না, তাদের এই কাজের জন্য পুরো একটা দল ছিল, যাদের প্রত্যেকের কাজ আলাদা আলাদাভাবে ভাগ করা। কিন্তু নিক চুরিবিদ্যায় এক্সপার্ট হলেও তার একটা বাজে দিক ছিল, জুয়া খেলা, আর সেখানে সে প্রায়ই হারতো। যাই হোক, সে এই শহরে চলে আসলেও হঠাৎ তার সামনে জেস এসে বলে, কিছুই না বলে তুমি ওই শহর ছেড়ে চলে আসলে, আমি তোমার কাছ থেকে আরো কিছু শিখতে চাইছিলাম। আর এখন এটা তো তোমার মানতেই হবে যে আমিও ট্যালেন্টেড, কারণ একটা শহর থেকে অন্য শহরে এসে একজন নতুন মানুষকে খোঁজা চারটিখানি কথা না, এটা তুমিও জানো। নিক বলে, সেটা তো ঠিকই। এই বলে তারই পার্টনার হর্স্টের সঙ্গে জেসের পরিচয় করিয়ে দেয়। কিন্তু কিছুটা কথা বলতে জেস বুঝতে পারে হর্স্ট তার ব্যাপারে আগে থেকেই জানে, কারণ নিক অনেক আগেই তাকে জানিয়ে রেখেছে যে আজ সে এখানে আসবে। যাই হোক, নিকের এতদিন শেখানো টেকনিকগুলো জেস কতটা আয়ত্ত করেছে সেটাই দেখার জন্য একটা অ্যাট্রাকটিভ পোশাক পরিয়ে তাকে শহরের একটা ভিড়ভাট্টা জায়গায় নিয়ে যায়। জেস যথেষ্ট তাড়াতাড়ি সবকিছু শেখে। ওই ভিড়ের মধ্যে এত স্পিডে সে লোকেদের কাছ থেকে সমস্ত কিছু চুরি করছিল, যেটা উপর থেকে নিক থেকে বেশ ইমপ্রেসিভ হয়। জেসের ট্যালেন্ট আরো নিখুঁতভাবে পরখ করার জন্য নিক একটা সময় তার টিমমেটকে বলে, ওকে একা ছেড়ে দাও, আমি দেখতে চাই ও কি করতে পারে। এতক্ষণে জেসও যেন নিজের মধ্যে একটা কনফিডেন্স পেয়ে গেছিল, যেখানে সে এত ইউনিক উপায়ে চুরি করছিল, যেমন চপস্টিক দিয়ে কারোর ব্যাগ থেকে মোবাইল বের করে নেওয়া, বা কাউকে ধাক্কা দিয়ে তার পকেট থেকে ওয়ালেট বের করে নেওয়া। এই সমস্ত কিছুই সে এত স্মুথ ভাবে করছিল, যেটা কোনো নর্মাল মানুষের দ্বারা বোঝা অসম্ভব। এখানের কাজ শেষ হলে নিক
তাকে নিয়ে যায় শহরের একটা বড় ক্যাসিনোতে, যেখানের চুরি একটু অন্যরকম ভাবেই হতো। এক বিশেষ রকমের লেন্সের মাধ্যমে অপোনেন্টের কার্ডকে দেখে সেটা তার অপোনেন্টের কাছে পাঠিয়ে দিয়ে বাজি জিততে সাহায্য করত। এছাড়াও ড্রিঙ্ক দেওয়ার বাহানায় বিভিন্ন লোকের কার্ড চুরি করে ক্যাসিনোর মধ্যে বসে থাকা তাদের পার্টনারের মাধ্যমে সেই কার্ড কপি করে কার্ড থেকে সমস্ত টাকা বের করে অরিজিনাল কার্ডটিকে আবার কাস্টমারের পকেটে রেখে দেওয়া হতো। এছাড়াও রয়েছে তাদের বড় বড় ব্যাগ চুরি করার ইউনিক টেকনিক, আর এটিএম এর সামনে নকল কভার বসিয়ে তাদের ডেটা এবং পিন চুরি করে তাদের অ্যাকাউন্ট পুরো খালি করে দেওয়ার এক অন্যরকম কৌশল। এই সমস্ত কিছুই নিক জেসকে দেখাতে এবং শেখাতে থাকে, আর দিন শেষে তাদের আরও একটা পার্টনার ফারাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়। ফারাদ একটু ফানি গম্ভীর টাইপের। নিক জেসের রিকোয়েস্টে এত তাড়াতাড়ি সমস্ত কিছু তাকে দেখিয়ে দিচ্ছে, এতে ফারাদের সন্দেহ হয় জেস কোনো পুলিশের লোক না তো, যে কারণে সে জেসের সঙ্গে ঠিকঠাক করে কথাটাও বলে না। কিন্তু ওই বললাম ফারাদ একটু ফানি গম্ভীর টাইপের, তাই জেস এতে একটু রাগ না করে সে ফারাদকে বেশ পছন্দই করে। এসবের পর তারা পৌঁছায় একটা ওয়্যার হাউসে, যেখানে তাদের চুরি করা সমস্ত জিনিস রাখা হতো এবং সেগুলোর মধ্যে থেকে কোন জিনিসটা কোথায় যাবে যে চোখের সামনে এত সোনা গয়না টাকা পয়সা দেখে নিককে বিভিন্ন রকমের কোশ্চেন করতে থাকে, যেমন এত টাকা তোমাদের দলের মধ্যে ভাগ কিভাবে করো? তাছাড়া এত সোনা গয়না তোমরা নিশ্চয়ই এক জায়গায় রাখো না, এগুলোকে আরো কোথাও রাখো? এটা বলতে না বলতে ওই গয়নাঘাটের মধ্যে জেসের একটা বেশ দামি নেকলেস পছন্দ হয় আর বলে আমি কি এটা রাখতে পারি? নিক সেটা নিচে রেখে দিতে বলে তাকে বলে চুরির পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল এটাই, চুরি করা কোনো জিনিস কেউ ইউজ করতে পারবে না, সমস্ত ভাগাভাগি হবে ক্যাশে। যাই হোক, ওদের কথোপকথনে অনেক রাত হয়ে গিয়েছিল, তাই জেস বলে অনেক লেট হয়ে গেল, তুমি কি আমাকে আমার হোটেল রুম পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারবে? নিক তার কথা মতো তাকে রুম পর্যন্ত ছেড়ে তো দিয়ে আসে, কিন্তু সেখান থেকে ফিরতো সে বুঝতে পারে জেসের মাইন্ডে কিছু একটা চলছে। এমন না যে তারও কোনো ইচ্ছা নেই, এটা হঠাৎ দেখা বিছানায় নিয়ে যাওয়া সেরকম না, দুজনে দুজনকে সত্যিকারের মতো ভালোবেসে ফেলেছে হয়তো। আর ওই দিন রাতে তারা প্রথমবারের মতো দুজনে একসাথে রাত কাটায়। পরের দিন জেস ফারাদের সঙ্গে দেখা করে একটা নতুন চুরির ব্যাপারে প্ল্যান করে। কথাবার্তার মধ্যে ফারাদ তার জীবনের অনেক কিছুই জেসকে বলে, কথায় কথায় তারা একে অপরের বেশ ভালো বন্ধুও হয়ে ওঠে। আর এর মধ্যে হঠাৎ ফারাদ গম্ভীর হয়ে বলে অনেক হয়েছে, আমাদের এখন কাজ শুরু করে দেওয়া উচিত। বলা মাত্রই ফারাদ আর জেস চেঁচিয়ে সেখানে ঝগড়া শুরু করে দেয়। আর একটা সময় হঠাৎ হার্ট অ্যাটাকের নাটক করে ফারাদ নিচে পড়ে যায়, যেটা দেখে আশেপাশের কিছু লোক তাকে ছুটে সাহায্য করতে আসে। আর এই সুযোগে তাদের টিমের আশেপাশে থাকা লোকগুলো টেবিলের সমস্ত দামি জিনিসগুলো সরিয়ে ফেলে। আর জেসও একটু কাঁদতে কাঁদতে সবার গায়ের সঙ্গে লুটিয়ে পড়ে তাদের দামি ঘড়ি নেকলেস এই সমস্ত কিছু চুরি করে ফেলে। এর কিছুক্ষণের মধ্যে সেখানে নিক পৌঁছে একটা অ্যাম্বুলেন্স নিয়ে, আর ফারহাদ আর জেসকে তুলে কেউ কিছু বোঝার আগেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। এই কয়েকদিনের মধ্যে তারা বেশ কিছু বড় লুট করেছে, আর আজ সন্ধ্যাবেলায় তার জন্য একটা ছোট্ট সাকসেস পার্টি রেখে নিক বলে আমরা এই কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটা বড় বড় চুরি করলাম, আশা করি চুরির সমস্ত জিনিস বিক্রি করার পরেও ভাগাভাগি করলে আমরা সবাই প্রায় $1 মিলিয়ন করে পাবো। ওই রাতে তাদের পার্টনার হর্স্ট এখানে জমা থাকা সমস্ত ক্যাশ এক জায়গায় করে নিকের হাতে দায়িত্ব দিয়ে বলে দেখো নিক, সমস্ত টাকাই তোমার দায়িত্বে থাকলো, কিন্তু আমার রিকোয়েস্ট একটাই, এই টাকা নিয়ে যেন তুমি জুয়ার কোর্টে পৌঁছে যেও না। এই বলে সেখান থেকে হর্স্ট চলে গেলে নিক আর জেস ওই রাতে আরো একবার তারা বেশ আনন্দের সাথে কাটায়। দুজনের লাভ স্টোরি বেশ ভালোভাবেই চলছিল। ওই রাতেই তারা প্ল্যান করে ফেলে পরের দিন তারা কোথায় কোথায় ঘুরতে যাবে, যেখানে ঠিক হয় কাল সকালে প্রথমেই তারা যাবে একটা রাগবি বলের ম্যাচ দেখতে। সকাল হতেই ঠিক সেরকমটাই হয়, কিন্তু জেস এই খেলার ব্যাপারে কিছুই বোঝে না, যে কারণে নিক তাকে বোর হতে দেখে খুশি করার জন্য স্টেডিয়ামে বসে ইন্টারেস্টিং কিছু করার প্ল্যান করে। নিক বলে তুমি সামনে থাকা ওই লোকটাকে দেখতে পারছো? খেলার মধ্যে যদি গোল হয় আমি বাজি রাখছি ওই লোকটি আনন্দে উঠে দাঁড়াবে, যদি দাঁড়ায় $1 আমি জিতবো, আর যদি না দাঁড়ায় $1 তুমি জিতবে। বলো তোমার কি মনে হয়? কিছুক্ষণের মধ্যেই একটা গোল হওয়ার সাথে সাথে লোকটি আনন্দে উঠে দাঁড়ায়, যে কারণে নিক এই বাজিটা জিতে যায় আর বলে চলো এই খেলাকে আরো একটু ইন্টারেস্টিং করা যাক। বাজি $10। সামনে শর্ট পরা ওই মেয়েটি কিছুক্ষণের মধ্যে স্টেডিয়ামের ভেতর দিয়ে উপরের দিকে আসবে। তোমার গেস করতে হবে ওই মেয়েটি এদিক দিয়ে গেলে কতগুলো লোক ওর দিকে ঘুরে তাকাবে। হঠাৎ পেছন থেকে একটা লোক বলে খেলাটা আমারও বেশ ইন্টারেস্টিং লাগছে, আমি ওতে বাজি লাগাতে চাই। তিনজন আলাদা রকম ভাবে 3টে নম্বর বলে, আর মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার পর গুনে দেখা যায় টোটাল 7 জন লোক তার দিকে ঘুরে তাকিয়েছে, যেটা জেসের নম্বরের সঙ্গে একদম মিলে যায়। আর এই বাজিতে জিতে সে আনন্দের সাথে লাফিয়ে ওঠে। লোকটির নাম লিউয়ান। সে বলে এটা বেশ ইন্টারেস্টিং, কেননা নেক্সট রাউন্ড খেলা যাক। নিক বলে অবশ্যই, বাজি $1000। আমাদের বলতে হবে নেক্সট সিটি বাজার আগে 2 দলের মধ্যে কোন দলটা ফাউল করবে। জেস বলে আমার এই গেমে নলেজ নেই, তাই আমি এখান থেকে বেরোলাম, তাই আমি তোমাদের খেলা বরঞ্চ দেখি, তোমরা দুজন খেলো। নেক্সট সিটি বাজার সাথে সাথে নিক এই বাজিতে জিতে যায়।
$1000 হেরেও লিউয়ানের মধ্যে কোনো আফসোস নেই, বরঞ্চ সে যেন আনন্দই পাচ্ছিল তার প্রতিদ্বন্দ্বী কাউকে পেয়ে। সে বলে, পরের বাজি $5000 থাকলো। খেলার নেক্সট রাউন্ডে কি প্লেয়াররা বল পাস করবে, নাকি যে প্লেয়ারের হাতে বল থাকবে সে একাই দৌড়ে বলটা নিয়ে গোল দেবে? নিক বলে পাস করবে, আর লিউয়ান বলে আই থিঙ্ক পাস না করেই ও দৌড়াবে। আম্পায়ারের বাঁশি বাজতেই প্লেয়ার বলটা কাউকে পাস না করে সে একাই সেটা নিয়ে দৌড় লাগায়, যে কারণে নিক এই বাজিতে একবারে $5000 হেরে যায়। নিকের একটু খারাপই লাগে, তাই আর বাজি না লাগিয়ে সেই জুয়া খেলা বন্ধ করে আর কফি পান করার জন্য তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। কিন্তু লিউয়ান তাকে দাঁড় করিয়ে বলে, তুমি ভিআইপি সিটে বসে আছো, তোমার কাছে $5000 নিশ্চয়ই কিছুই না, এতে মন খারাপ করার কিছুই নেই, আর একটা বাজি খেললেই হয় $10,000। নিক না চাইতেও তার কথায় রাজি হয়ে যায়। লিউয়ান শর্ত রাখে, পরের বার বাঁশি বাজতে প্লেয়াররা যদি বল পাস করে তো আমাদের বলতে হবে পাসটা কি সাকসেসফুল হবে নাকি বিফল হবে। নিক বলে হ্যাঁ, পাস ঠিকঠাক ভাবেই হবে। কিন্তু রেফারির বাঁশি বাজতেই বল নিয়ে দৌড়ানো প্লেয়ারটি পাস দেওয়ার সময় তার মাঝখানেই একটা বাধা পড়ে সে পাস দিতে ব্যর্থ হয়, যেটা দেখে নিকের মধ্যে এবার একটা বেশ বড়সড় ধাক্কা লাগে। এইটুকু সময়ের মধ্যেই সে $15,000 হেরেছে। সে মনে মনেই কিছু একটা ভাবে আর ওই পুরো টাকা উঠানোর জন্য লিউয়ানকে বলে, চলো অনেক হয়েছে ছোট বাজি, আমি এবার $50,000 লাগাতে চাই। যেটা শুনে জেস এবার বেশ অবাক হয় আর তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু নিক তার একটা কথাও শোনে না। দেখতে দেখতে নিক এই বাজিটাও হেরে যায়। জেস বলে, নিক অনেক হয়েছে, তুমি এবার থামো। কিন্তু নিজের রাগ আর ইগো যেন তাকে এক আলাদা জায়গায় নিয়ে এসেছিল। সে লিউয়ানকে বলে, পরের বাজি আমি $1,00,000 লাগাতে চাই। লিউয়ানও জ্বলন্ত আগুনে আরো একটু পেট্রোল ছিটিয়ে বলে, $1,00,000 তোমার কাছে আদৌ আছে তো? নিক তার ব্যাগ থেকে ডলারের বান্ডিলগুলো বের করে টেবিলের উপর রেখে বলে, আমি শিওর নেক্সট প্লেয়ার বল পাস করতে গিয়ে ব্যর্থ হবে। কিন্তু এবার তার উল্টোটাই হয়, প্লেয়ারটা বেশ ভালোভাবেই বলটা পাস করে। $1,00,000 মোটেও কম টাকা না। আর এটাও সে ভালোভাবে জানে, এই ব্যাগ থেকে যে টাকা সে খরচ করছে ওটা তার একার না, টিমের সবার টাকার ভাগ ওইখানে রয়েছে। জেসও যেন এবার রাগে পাগলের মতো হয়ে ওঠে। সে বারবার নিককে বোঝাতে থাকে, দয়া করে তুমি থামো, যা গেছে গেছে, ওটা উঠানোর জন্য তুমি আরো বোকার মতো স্টেপ নিও না। তবে নিক তার কোনো কথাই শোনে না। সে এবার তার ব্যাগের পুরো টাকা ঢেলে দিয়ে বলে, আমি পরের বাজি $1,000,000 লাগাতে চাই, কিন্তু এবার বাজি হবে তাসের। লিউয়ানও পিছিয়ে থাকতো কোথায়? জুয়াতে টাকা কামানোর জন্য এরকম লোকই তো দরকার। প্রথমে সে তাস কাটে আর তার সামনে বেরিয়ে আসে চিলের পাস কাঠি। জেতার জন্য নিককে বের করতে হবে এর থেকে বড় কোনো সংখ্যা, চান্স তার অনেক বেশি। কিন্তু কথায় আছে, সময় খারাপ হলে উটের উপর বসে থাকলেও নিচ থেকে কুকুরে কামড়ে যায়। আজ ভাগ্য তার এতটাই খারাপ যে তাস কাটার সঙ্গে সঙ্গে তার হাতে আসে হার্টের 3 কাঠি। দেখা মাত্র নিকের থেকে বড় ধাক্কা খায় যেন জেস। প্রায় $1,50,000 তাদের পুরো টিমের টাকা নিক তার পুরোটাই শেষ করে ফেলেছে। বিষয়টা নিকও বুঝতে পেরে লজ্জায় আফসোসে দুঃখে সেখান থেকে জেসকে নিয়ে বেরিয়ে যেতে গেলে পেছন থেকে লিউয়ান কাটা গায়ে নুনের ছিটা দিয়ে বলে, বাচ্চা ওস্তাদের সামনে খেলতে নামলে এরকমই হয়। যেটা শোনা মাত্র নিকের ইগো হার্ট হয় আর বলে, টাকা এখন আমার কাছে নেই, তবে আমি আরো একটা বাজি লড়তে চাই $2,000,000। যদি আমি হারি তো আমার কথা থাকলেও আমি টাকা অবশ্যই দিয়ে দেবো, কিন্তু যেহেতু আমার কাছে টাকা নেই এখন, তার গ্যারান্টিতে এই বাজিটা একটু অন্যরকম হবে। তুমি দূরবীন দিয়ে খেলা মাঠের সমস্ত প্লেয়ারকে দেখে যে কোনো একটা নম্বর চুজ করবে, আর সেই নম্বর যদি আমি গেস করতে পারি তবেই আমি জিতবো, আর না পারলে $2,000,000 আমার থেকে পেয়ে যাবে। এই কথা শুনে লিউয়ানের একটু সন্দেহ হয়, এত হারার পরেও এর মধ্যে এত কনফিডেন্স আসছে কি করে? এই বাজি তো পুরোপুরি আমার পক্ষে, ও কিভাবে জিতবে এই বাজিতে? নিক লিউয়ানকে এত ভাবতে দেখে তার সন্দেহ দূর করার জন্য বলে, আচ্ছা চলো, নম্বরটা আমার হয়ে গেস করবে আমার গার্লফ্রেন্ড। এই কথা শুনে জিএস এবার বেশ রেগে যায়, কারণ প্রথমত নিক অনেক টাকা অলরেডি হেরে ফেলেছে আর সে চায় না তার কোনো ভুল নম্বর গেস করার জন্য সে আবার $2,000,000 হারুক। নিক, কেন তুমি এটা বোঝার চেষ্টা করছো না? এটা পুরোপুরি একটা বোকামি। এই পুরো ভরা স্টেডিয়ামের মধ্যে ওই লোকটি কোন নম্বর চুজ করবে আর তার মনের মধ্যে কি চলছে সেটা আমি কিভাবে বলবো? নিক জেসকে শান্ত করিয়ে বলে, আমার তোমার উপর পুরো ভরসা আছে, তোমার উপর কোনো বড় চাপ দিচ্ছি না। পুরো গ্রাউন্ডে দূরবীন নিয়ে দেখো, তোমার যাকে পছন্দ হয় তুমি সেই নম্বরটা চুজ করো। বাজি শুরু হয়। প্রথমে লিউয়ান দূরবীন দিয়ে পুরো গ্রাউন্ডটা থেকে একটা নম্বর চুজ করে, আর শর্তানুসারে এবার বাইনোকুলার দিয়ে জেস পুরো গ্রাউন্ডটাকে দেখতে শুরু করে। কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না সে কোন নম্বরটা বলবে। এমন সময় গ্রাউন্ডে সে একটা পরিচিত মুখ দেখতে পায়। প্লেয়ারদের মধ্যে ফারহাদ কি করছে? নিকের বলা কথাটা যেন তার মাথায় আর একবার খেলে যায়। প্লেয়ারের মধ্যে যাকে পছন্দ হবে তুমি সেই নাম্বারটা চুজ করো। আর এখন ফারহাদকে দেখা মাত্রই তার আর বুঝতে বাকি থাকে না এই সমস্ত কিছুই নিকের প্ল্যান করা। তাই আর বেশি দিমাগ না খাটিয়ে সে চুজ করে ফারহাদের জার্সি নম্বর 55।
নম্বর শোনা মাত্র লিউয়ান অবাক আর বিস্ময়ের সাথে যেন বিশ্বাসই করতে পারে না এটা কিভাবে সম্ভব। এত বড় একটা গ্রাউন্ড, তার মধ্যে গেস করলো সেই নম্বরটাই মেয়েটা যেটা সে ভেবে রেখেছে। এক ধাক্কায় নিক তার সমস্ত হারা টাকার সাথে সাথে তার পুরোপুরি ডবল প্রফিট করে নেয়। নিক সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না। 2 মিলিয়নের দুটো ভরা ব্যাগ নিয়ে স্টেডিয়ামের বাইরে এসে যখনই গাড়ির ভেতরে বসে, আনন্দ আর রাগ দুটোই চেপে রাখতে না পেরে জেস নিককে খুব মারতে থাকে আর শোনে, বলো তুমি এবার এটা কিভাবে করলে। নিক বলতে শুরু করে, লিউয়ানকে আমরা অনেক আগে থেকেই ট্র্যাক করছি। প্রথমত ও বেশ টাকাওয়ালা লোক, আর দ্বিতীয়ত ওর সবচেয়ে বাজে নেশা জুয়া খেলা। সেটা যে কোনো জুয়া হতে পারে। ওর সামনে কেউ ছোটখাটো বাজি রাখে বা অন্য কেউ খেলে, ও নিজেকে তার থেকে দূরে রাখতেই পারে না। আর আজ যখন আমরা বুঝতে পেরেছি ও খেলার মাঠে আসবে, ওর হোটেল রুম থেকে বের হওয়া থেকে শুরু করে পুরো স্টেডিয়াম পর্যন্ত ওর মস্তিষ্কের সঙ্গে আমরা খেলেছি। এখানে আসার পথে পথের বিভিন্ন জায়গায় লোকেদের রাস্তার প্রোটেস্টের বাহানায় তাদের বোর্ডে 55 নম্বরটি আগে থেকে লাগিয়ে রেখেছিলাম। এমনকি ওর গাড়িতে আমরা এমন একটা গান লাগিয়ে রেখেছিলাম যে গানটায় ইচ্ছা করেই আমাদের টিম প্রায় 124 বার 55 নম্বরটা ব্যবহার করেছিল। আর শুধুমাত্র এইটুকুই না, রাস্তা দিয়ে যাওয়া গাড়িতে বড় করে লাগানো ফারহাদের পোস্টার থেকে শুরু করে সিকিউরিটির ব্যাচের নম্বর, এই সমস্ত কিছুই তার মস্তিষ্কে এমনভাবে ছাপ ফেলেছে যে ওই সময় দূরবীন দিয়ে দেখতেই তার মস্তিষ্কে বড় পোস্টারে থাকা ছবিটা আর তার সাথে সেই পরিচিত নম্বরটা ও চুজ না করে আর থাকতে পারেন। যদিও সেখানে ঠিক সময় ফারহাদকে দাঁড় করানোর জন্য আমাদের আম্পায়ারকে কিছু দিতে হয়েছিল, আর বাকিটা পুরোপুরি তোমার উপর ছিল। তোমাকে এই প্ল্যানের ব্যাপারে আগে বলিনি, তারও একটা কারণ আছে। কারণ আমি চাইছিলাম তোমার ওই সময় মতো উত্তেজনা, রাগ, এই সমস্ত ইমোশনগুলোই তোমার মধ্যে ন্যাচারাল থাকুক, যাতে কেউ এ ব্যাপারে সন্দেহ না করে। এই কথা শুনে জেস বলে, যদি আমি ফারহাদকে না দেখতাম আর অন্য কোনো নাম্বার যদি চুজ করে ফেলতাম তাহলে কি হতো? নিক বলে, হ্যাঁ একটু রিস্ক তো ছিল, কিন্তু আমার তোমার উপর পুরোপুরি বিশ্বাস ছিল। এই কথা শুনে জেস নিকের দিকে এমন ভাবে তাকাতে থাকে যেটা দেখে আর বুঝতে বাকি থাকে না সে পুরোপুরি ভাবে নিককে ভালোবেসে ফেলেছে। কিন্তু এমন সময় নিক তার দিকে সিরিয়াস ভাবে তাকিয়ে তার বাবা আর দাদাজির সেই গল্পটা যেন মনে করিয়ে দেয়, আর মনে করিয়ে দেয় সেই লাইনটা, এই রাস্তায় ইমোশনের কোনো জায়গা নেই। তাই ওই জেতা টাকা থেকে $80,000 বের করে জেসের হাতে তুলে দেয় আর তাকে গুড বাই জানিয়ে সে সেখান থেকে চলে যায়। জেসের চোখে যেন জল চলে আসে। সে এতদিন ভাবছিল নিক হয়তো তাকে ভালোবেসে ফেলেছে। সে ভাবতেও পারেনি তাদের সম্পর্ক ছিল জাস্ট একটা বিজনেস পারপাস। সিন চেঞ্জ হয়। 3টে বছর পরের ঘটনা দেখতে পাই। একটা রেসের কোর্টের পাশে নিককে গারিয়া নামে একটা লোকের সঙ্গে মিটিং করতে দেখতে পাই। তার এক্সপ্রেশন, তার চোখের ভাষায় যেন বলে দিচ্ছিল 3টে বছর সে জেসকে ছাড়া সেও খুব একটা ভালোভাবে কাটায়নি। এই পুরো সময়ে সে কোনো কাজ না করে শুধু জমানো টাকা উড়িয়েছে। আর টাকা শেষ হতে দেখে আজ রেসের কোর্টে গারিয়া নামে একটা লোকের সঙ্গে মিটিং করতে এসছে এক নতুন প্ল্যানে কাজ করার জন্য। গারিয়া এই রেসের রাস্তার পুরো একটা ম্যাপ তৈরি করেছে, আর ওই ম্যাপের সফটওয়্যার F1 রেসিং গাড়ির সঙ্গে এমন ভাবে ফিট হয়ে যায় যে গাড়ি ট্রাকের মধ্যে অটোমেটিকই চলতে শুরু করে। আর স্বাভাবিকভাবেই রেসের আগেই যদি কোনো F1 ড্রাইভার এই ম্যাপ পেয়ে যায় তার জেতার চান্স অনেকটা বেশি থাকে। এখন গ্যারি চায় নিক তার কোম্পানির ম্যাপ ডিজাইনার হিসাবে একটা ছোট্ট নাটক করুক। আর সামনেই আসা একটা পার্টিতে তারা ইচ্ছা করে যখন মারামারি করবে, স্বাভাবিকভাবে অন্য কোম্পানির লোকেরা নিকের কাছ থেকে ওই ম্যাপটা চুরি করার জন্য ডিল করবে। নিক তাদের কথা রাজি হবে, কিন্তু তাদেরকে বিক্রি করবে একটা ভুল ম্যাপের ডিজাইন, যাতে গারিয়ার কোম্পানির কার এই রেসে জিততে পারে। দেখো নিক, এই কাজ যদি তুমি ঠিকঠাক করে কমপ্লিট করতে পারো, তুমি আমার কাছ থেকে €1 মিলিয়ন পাবে, আর অন্য কোম্পানির সাথে যে ডিল হবে ও টাকাও তুমি রাখতে পারো। এটা শুনে নিক কিছুতে বিশ্বাস করতে পারে না যে এত সিম্পল কাজের জন্য এত টাকা। কিন্তু গারিয়ার বডিগার্ড বাটলার নিকের এই ওভার অ্যাটিটিউড মোটেও পছন্দ করছিল না। সে তাকে ধমকে বলে, দেখ বাচ্চা, যতটা সহজ ভাবছিস এই কাজ ততটা সহজ না, আর যদি এই কাজে এক বিন্দু ভুল হয় তবে আমি কথা দিচ্ছি তোর অ্যাটিটিউড আমি তোর মধ্যেই ঢুকিয়ে দেবো। সময় কাটে, আর প্ল্যান অনুযায়ী পার্টির সেই দিনে নিক সেখানে পৌঁছে যায় গারিয়ার ম্যাপ ডিজাইনার হিসাবে। সিম্পল কাজ, নাটক করতে হবে আর অপোনেন্ট কোম্পানির সঙ্গে ডিল করতে হবে, ব্যাস এইটুকুই। কিন্তু ওর মাথায় সবকিছু তো এলোমেলো তখন হয়ে যায় যখন সিঁড়িতে জেসকে একটা বেশ হট ড্রেস পরে নামতে দেখতে পায়। জেস সেখান থেকে নেমে গারিয়ার গলায় জড়িয়ে ধরে ডান্স করতে শুরু করে। আর একটা সময় নিকের কাছে এসে বলে, আশা করি তুমি ভালো আছো। অতীতের ওই সমস্ত চুরি করা কাজ আমি আর এখন ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ, তোমার আমার মধ্যে যে সম্পর্কটা ছিল ওটা আমি গারিয়াকে জানাইনি। আশা করি তুমিও ওকে বলবে না। আমি চাই না অতীতের ওই ছোট্ট একটা কারণের জন্য আমার এখনের রিলেশন নষ্ট হোক। এই কথা শুনে নিকের এত রাগ হয় যে প্রচন্ড মদ্যপান করে পার্টি থেকে বেরিয়ে বাইরে একটা জায়গায় বসে থাকে। কিন্তু গ্যারির সিকিউরিটি এসে তার কাজটা তাকে মনে করিয়ে দেয়। হ্যাঁ,
গ্যারির সঙ্গে লড়াই করে একটা ছোটখাটো নাটক করতে হবে, কিন্তু এখন মনে হচ্ছে তার জন্য কোনো নাটকের দরকার নেই। এমনিতেই জেসকে গ্যারির সঙ্গে দেখে গ্যারিকে তার মারতে ইচ্ছা করছে। একটু সময় নষ্ট না করে হাতের ড্রিঙ্কটা শেষ করে আর ভেতরে গিয়ে কথা কাটাকাটি করে গ্যারির সঙ্গে শুরু করে দেয় মারামারি। রাগারাগি করে নিককে তার উপর একটা মারার নাটক করতে হতো, কিন্তু সে ইচ্ছা করেই গ্যারিকে প্রচন্ড জোরে মারতে থাকে। সিকিউরিটি এসে তাদের ঝগড়া থামায় আর নিককে ধরে বাইরের দিকে নিয়ে যায়। আর এই সমস্ত কিছু তাদের অপোনেন্ট কোম্পানি দেখে বেশ এনজয় করছিল, তাই তারাও এক মুহূর্ত সময় নষ্ট না করে নিকের সঙ্গে কন্ট্যাক্ট করে আর তাকে একটা কার্ড দিয়ে বলে, বেটার ডিলের জন্য তুমি আমার সঙ্গে দেখা করো। কার্ডের অ্যাড্রেস ধরে সকাল হতেই সে পৌঁছে যায় ওই কোম্পানির মালিকের কাছে। নিক তার সঙ্গে ডিল করে $3 মিলিয়ন দাবি করে। একবার রেস জিততে পারলে এর 10 গুণ টাকা উঠে যাবে, তাই কোনো রকম বার্গেনিং না করে নিককে সে $3 মিলিয়ন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। সিন চেঞ্জ হয়, আমরা ফারহাদকে দেখতে পাই জেসের সঙ্গে দেখা করতে। অ্যাকচুয়ালি ফারহাদকে নিকই পাঠিয়েছিল তাদের পুরনো রিলেশনের ব্যাপারে একটু তাকে বোঝানোর জন্য। ফারাদের বানিয়ে কিছু বলার দরকার ছিল না, সে সমস্ত সত্যিটাই বলে। 3 বছর আগে তুমি যখন ওকে ছেড়ে গিয়েছিলে, তারপর থেকে ও কোনো কাজে ফোকাস করতে পারেনি, ও এখনো তোমাকে সত্যি ভালোবাসে। এই বলে সে জেসের হাতে একটা বাক্স দেয়, আর সেটা খোলা মাত্রই জেস দেখতে পায় তার মধ্যে তার পছন্দ করা সেই নেকলেসটা, যেটা নিক আজও সামনে রেখেছিল একদিন তাকে গিফট করার জন্য। যেটা থেকে জেসও বেশ ইমোশনাল হয়ে পড়লেও সে নিজেকে কন্ট্রোল করে আর বলে, আমি কিভাবে বিশ্বাস করব ওকে? ও যেভাবে আমার সঙ্গে ইমোশন নিয়ে খেলেছিল সেটাও মোটেও ঠিক করেনি। ফারহাদ বলে, দেখো জেস, সেদিন নিক ওই জায়গা থেকে তোমাকে ছেড়ে যাওয়ার পেছনেও যথেষ্ট কারণ আছে, বাকি তোমার উপর। ভেবে দেখো তুমি ওকে মাফ করতে পারো কিনা। এরপর সিন চেঞ্জ হয়। ওই দিন বিকালে আমরা দেখতে পাই সেই অপোনেন্ট টিমের মালিকের সঙ্গে ডিল করে $3 মিলিয়ন দেয়, আর তার পরিবর্তে রেসের খোটের যে ম্যাপ সেটা তাকে দিয়ে দেয়। কিন্তু গ্যারি নিককে হায়ার করেছিল অপোনেন্টকে নকল ম্যাপ বিক্রি করার জন্য, কিন্তু নিক তার চালু দিমাগ লাগিয়ে কোনো আলাদাই প্ল্যানে কাজ করছে। সে তার ওই অপোনেন্ট কোম্পানিকে অরিজিনাল ম্যাপটাই বিক্রি করে দেয়। আর এটা শুধু সে এই কোম্পানির সাথে করে না, সে রেসের কোর্টে আসা সমস্ত কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে আর সবাইকেই এই বলে ওই ম্যাপটা বিক্রি করে যে আমি শুধু তোমাকেই বিক্রি করছি, তার বদলে আমার $3 মিলিয়ন চাই। আর এভাবে ওই রেসের কোর্টে আসা যতগুলো কোম্পানি ছিল সে সবার কাছ থেকে টোটালে বেশ মোটা অঙ্কের একটা টাকা কামায়। রেস শুরু হতে এখনো একটা রাত বাকি, তাই এই সমস্ত টাকা নিয়ে শহর ছেড়ে পালানোর জন্য জেসকে মেসেজ করে, তুমি চাইলে সমস্ত টাকার সঙ্গে তুমি আজও আমার সঙ্গে যেতে পারো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন নিক দেখতে পায় জেস আর আসছে না, সে সেখান থেকে বেরিয়ে যেত, তখনই জেস তার সামনে চলে আসে। কিন্তু সময় তাদের হাতে অনেক কম, আর তার উপর ওদিকে রেসিং ম্যাপের ম্যাপ প্রথম যেই কোম্পানিকে সে সেল করেছিল তার কাছে থাকা ওই ম্যানেজার গ্যারির কাছেও কাজ করত। আর এতক্ষণে সে বুঝতে পেরে গেছে নিক শুধু তাদের দুজনকে বোকা বানায়নি, রেসের খোটে আসা সমস্ত কোম্পানিকে বোকা বানিয়ে এই শহর ছেড়ে এখন পালাচ্ছে। রেসের খোটে $3 মিলিয়ন কিছুই না, তাই টাকার উপর কোনো ইন্টারেস্ট তার নেই, সে চায় বদলা। নিককে গাড়িতে পালাতে দেখে সে নিজের গাড়িকে প্রচন্ড স্পিডে ছুটিয়ে নিকের গাড়ির সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট করায়। আর নিককে সেখান থেকে ধরে এনে তুলে দেয় গ্যারির হাতে। তার সামনে ব্যাগ ভর্তি সমস্ত টাকা ছিল। গ্যারি প্রচন্ড রাগে ওই টাকা ছুঁড়ে ফেলে বলে, তোর ধারণা নেই আমি তোর সঙ্গে কি করতে চলেছি, কারণ তুই আমার 4 বছরের কষ্ট এই 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিয়েছিস। ওই সফটওয়্যার তৈরি করতে আমার $40 মিলিয়ন খরচ হয়েছিল, কিন্তু এখনো আমার তোর কাছে কোশ্চেন এটা, আমি তো দিয়েছিলাম তোকে নকল ম্যাপ, তাহলে তুই ওদের অরিজিনালটা কিভাবে বিক্রি করলি? কিন্তু নিক তার কথার একটা উত্তর না দিলেও জেসের মুখ টেপ দিয়ে বন্ধ করে টর্চার করার জন্য তার নাকটাই চেপে ধরে। আর জেসকে এরকম চোখের সামনে তাড়পাতে দেখে সহ্য করতে না পেরে বলে, ওকে ছেড়ে দাও, এই প্ল্যানের ব্যাপারে ও কিছুই জানে না। অ্যাকচুয়ালি আমি ওর ব্যবহার করেছি। জেস আমার এক্স ছিল, আর এখানে এসে যখন দেখতে পাই ও তোমার গার্লফ্রেন্ড, তাই আমি ওকে পুরনো ভালোবাসার নাটক করে একটা নেকলেস গিফট করেছিলাম। বেচারি তো এটুকুও জানতো না যে ওই নেকলেসের ভেতরে আমি এমন একটা চিপ বসিয়েছি যেটা পরে তোমার রুমে যাওয়ার সাথে সাথে আমি সেখানে একটা ওয়্যারলেসলি সার্ভার ক্রিয়েট করে ফেলেছিলাম। আর ওই সার্ভারের ব্যবহার করেই তুমি যখন তোমার রুমে বসে ওই সফটওয়্যার আরো একবার খুলেছিলে, তার ইউজার আইডি, পাসওয়ার্ড সমস্ত কিছু হ্যাক করে তোমার অরিজিনাল সফটওয়্যারের আমি একটা কপি বানিয়ে ফেলেছিলাম। নিক তার ইমোশন নিয়ে এভাবে আরো একবার খেললো, একথা ভাবতেই তার চোখ জলে ভিজে ওঠে। কিন্তু নিকের মুখে এই কাহিনী শুনে গ্যারি আর তার সিকিউরিটি প্রচন্ড হাসতে থাকে আর বলে, জেসকে তুমি কি বললে? বেচারি, ও কিছুই বোঝে না তাই না? যেই জেসকে তুমি আমার গার্লফ্রেন্ড বলছো, ওকে তো আমি এতদিনে ভালোভাবেই চিনে গেছি যে ও আমার সাথে টাকার জন্যই ছিল। প্রত্যেকটা সময় আমি যখন ওকে রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, ও এই বাহানা দিত যে আমার পিরিয়ড চলছে। পৃথিবীতে যদি কারোর কোনো লম্বা পিরিয়ড থাকে তো তোর এই গার্লফ্রেন্ড জেসের, যেটা মাসের মধ্যে 30 দিনই ওর লেগে থাকতো।
এই কথা শুনে জেস বলে, হ্যাঁ, গ্যারির ঘড়ির কালেকশন আমার প্রচন্ড পছন্দ ছিল, আর সেগুলোই আমি চুরি করার টার্গেটে ছিলাম। আর ওই দিন রাতের হট ড্রেস পরে পার্টিতে আসা, সেটা পুরোপুরি তোমাকে জ্বালানোর জন্যই ছিল। এই সমস্ত নাটক শুনে গ্যারি আবার প্রচন্ড রেগে বলে, অনেক হয়েছে, তোমার ওই সফটওয়্যার চুরি করার কাহিনীটা আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলো, ওটা কিভাবে চুরি করলে? আমার টিমের মধ্যে কি কেউ কি তোমাকে সাহায্য করেছিল? সন্দেহ তো আমার সেরকমই হচ্ছে। নিক আরো একবার কিছু একটা বলতে যায়, তার আগেই গ্যারির গার্ড তার উপর বন্দুক চালিয়ে দেয়, যেটা দেখে গ্যারি এবার প্রচন্ড ঘাবড়ে যায় আর বলে, তুমি কি পাগল নাকি? এই টাকা পয়সা আবারও কামানো যাবে, কিন্তু আমি চাইছিলাম আমার টিমের মধ্যে কে গাদ্দার সে নামটা বের করতে। আমি কোনো পুলিশের ঝামেলায় জড়াতে চাই না। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তুমি যেভাবে পারো ওই লাশের ঠিকানা লাগাও। গ্যারি এখান থেকে চলে গেলে লোকটি জেসকে বলে, ঘাবড়ানোর কিছু নেই, ওর কিছুই হবে না। আর হ্যাঁ, প্রথম থেকে নিকের সঙ্গে ছিলাম, আর তার কারণ আমি ওর বাবা। আমি গুলিটা বুকে সেরকম ভাবে মেরেছি যাতে ওর হসপিটাল ট্রিটমেন্ট হতে পারে। লোকটি নিজেই নিকের ক্ষত জায়গার ব্লিডিং বন্ধ করে একটা পাম্পের মাধ্যমে সেখানে এয়ার প্রেসার ক্রিয়েট করে আর জেসকে বলে, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে একে বাঁচানোর জন্য। কিন্তু জেস বা নিকের কাছে কোনো গাড়ি না থাকায় লোকটি নিজেই একটা গাড়িতে করে দুজনকে হসপিটালের দিকে নিয়ে যায়। নিক ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হচ্ছিল, কিন্তু এই লোকটি নিককে অ্যাডপ্ট করে আর ছোট্টবেলা থেকে তার খেয়াল রাখে। আর নিকের এই মহান চুরিবিদ্যার হাতে খড়ি তার এই বাবার হাতেই হয়। লোকটি বলে, কিন্তু আমি ছোটবেলা থেকে একটা রুল তোকে ভালোভাবে শিখিয়ে রেখেছিলাম, যা কিছুই হয়ে যাক না কেন, কোনো সময় ইমোশনাল হবি না। আর কিছু না বললে আমরা বুঝতে পারি নিকের বাবা এটাই বোঝাতে চাইছে, নিক তার আজকের অবস্থার জন্য সে নিজেই দায়ী। কারণ সে যদি তার ইমোশনের উপর কন্ট্রোল রাখতো, তাহলে হয়তো সে এতক্ষণ এই শহর থেকে ভালোভাবে পালিয়ে যেতে পারতো। কারণ নিকের মতো ট্যালেন্টেড ছেলের এরকম ভাবে ধরা পড়ার কথা না। তবে যাই হোক, এটাই প্রমাণ করে সে জেসকে সত্যিকারের মতোই ভালোবেসেছে। লোকটি অনেক দূর এসে রাস্তার একটা পাশে গাড়ি দাঁড় করায় আর 2টো ব্যাগ ভর্তি ওই সমস্ত টাকা সে একাই নিয়ে চলে যায়। ওই লেসন, ইমোশনাল হলে চলবে না, সে ছেলে হোক বা বাপ। কিন্তু সেখান থেকে হসপিটালে যাওয়ার সময় আমরা দেখতে পাই জেসের হাতে গ্যারির সমস্ত ঘড়ির মধ্যে সবচেয়ে দামি ঘড়িটা সে অলরেডি চুরি করে এনেছে। দুজনে একে অপরের দিকে একবার তাকায় আর হাসতে হাসতে হসপিটালের দিকে যেতে শুরু করে, কারণ ঘড়ির মূল্য হসপিটালের বিল থেকে বেশিই হবে। আর তাছাড়া একবার নিজের জীবন বেঁচে গেলে হয়, টাকা তাদের কাছে কিছুই না। ওটা তো এই ট্যালেন্টের সাথে নিক হসপিটালের বেডে শুয়ে শুয়েও ইনকাম করতে পারে, ডক্টরের ওয়ালেট বা দামি ঘড়ি চুরি করে। মুভির কাহিনী এখানে শেষ হয়ে যায়। তবে এরকমই চুরির স্টোরি যদি ভালো লেগে থাকে, তো চ্যানেল পেজ থেকে টম হল্যান্ডের নতুন মুভিটা দেখতে পারো। $500 মিলিয়ন মোজালিনের খাজানা কিভাবে চুরি করে আর তার মধ্যে যে অ্যাডভেঞ্চার, রহস্য, সমস্ত কিছুই জানতে পারবে এক্সপ্লেনেশনটা দেখলে। বাকি এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর দেখা হবে আবারও পরের ভিডিওতে। টাটা।